তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারের 2 নম্বর পাঠেতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে এবং খুব কনসেপচুয়াল আছে। অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ এখানে যে একটা নতুন কনসেপ্ট ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা প্রথম আলোচনা করবো কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আলোচনা করার আগে আমরা জুলের সূত্রে কী আলোচনা করেছি সেটা একটু আমরা জেনে নিই। সেটা কি, আমরা জুলের সূত্র দেখেছিলাম যে W = JH হয়েছিল, এবং এখান থেকে যদি SI পদ্ধতি নিই, SI পদ্ধতির ক্ষেত্রে পেয়েছিলাম কি W = H, অর্থাৎ কৃতকার্য নিউমেরিক্যালিভাবে তাপের সঙ্গে পুরোপুরি সমান হচ্ছে। এবং জুলের সূত্রটা কী ছিল, যে কার্যকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় তাহলে কার্য তাপ পরস্পর সমানুপাতিক। কিন্তু দেখে নাও, এটা হচ্ছে আইডিয়াল কেস। কোনো কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায় না, অবশ্যই কিছু না কিছু ইরর বা ত্রুটি হবেই হবে। সেই জন্য প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সম্পূর্ণ আলাদা, বা আইডিয়াল কেস কখনো ঘটে না। মানে অর্থাৎ আমরা কার্যকে কখনোই সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করতে পারবো না, বা উল্টো থেকে যদি বলি, তাপকে কখনোই সম্পূর্ণরূপে কার্যে রূপান্তর করা যাবে না। অর্থাৎ যদি আমি দেখে নাও, যদি কোনো একটা সিস্টেম বা সংস্থাকে যদি তাপ দিই, যদি তাপকে আমরা এখানে কিউ দ্বারা প্রকাশ করবো। ওকে, তাপ দিয়ে যদি তাপ দিই, তা সেই তাপের কিছু অংশ কী করবে, এই বস্তুটার উষ্ণতা বৃদ্ধি করবে। কিছু অংশ কী হবে, বস্তুটার উষ্ণতা বৃদ্ধি করবে। ধরো উষ্ণতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি করে, আর বাদবাকি অংশ দ্বারা কী করবে, এই সিস্টেমটা বা এই সংস্থাটা একটা বাহ্যিক কার্য করবে। ওকে, বাহ্যিক কার্য। তাহলে প্র্যাকটিক্যালি এইটা ঘটে, মানে কোনো সিস্টেম বা কোনো সংস্থাকে আমরা যদি তাপ দিই, সেই তাপকে সম্পূর্ণভাবে আমরা কার্য রূপান্তর করতে পারবো না। বা যদি কার্যকে আমরা যদি কোনো বস্তুকে কার্য করি, সেই সিস্টেমটা সেই কার্যে সম্পূর্ণভাবে সেটা তাপে রূপান্তর করতে পারবে না। ওকে, এই যেহেতু পারবে না, তখন আসছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কনসেপ্টটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলছে, যে কোনো সংস্থা বা কোনো সিস্টেমকে, যেমন এটা বললাম, কোনো সংস্থা বা কোনো সিস্টেমকে যদি আমরা তাপ দিই, তাহলে ওই তাপ দুটো অংশে ভেঙে যাবে। অর্থাৎ এখানে কিউ দিয়েছি, তাহলে কিউ। ওকে, ওই তাপ দুটো অংশে ভেঙে যাবে। কিছু অংশ, ওই তাপের কিছু অংশ বা প্রথম অংশটি গ্যাসটির বা সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। অভ্যন্তরীণ শক্তি। ওকে, এখানটা বলা হচ্ছে কি, এটা আমি উষ্ণতার বৃদ্ধি এখানে এক্ষেত্রে প্রথম সূত্রের ক্ষেত্রে মুছে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। অভ্যন্তরীণ সম্পর্কে যে নতুন একটা কনসেপ্ট আসছে বা নতুন একটা কোয়ান্টিটি আসছে, সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। অভ্যন্তরীণ শক্তি কী, কীভাবে বাড়ে, কীভাবে কমে, এটা পথ অপেক্ষক না অবস্থা অপেক্ষক, ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, তাহলে কী করে, এটা কি, তাপ দেওয়ার পর এর কিছু অংশ, তাপের কিছু অংশ কি এই সংস্থা বা এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি করায়। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। ওকে, অভ্যন্তরীণ, তাহলে তাপ দিলে কি হবে, এই সিস্টেমের এই তাপের একটা অংশ কি করবে, এই সিস্টেম বা এই সংস্থার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি করবে, এবং দ্বিতীয় অংশ কি করবে, বা বাদবাকি তাপের অংশ দ্বারা সিস্টেমটি বাহ্যিক কিছু কার্য করবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে কি বললাম সূত্র দেখো, কোনো সিস্টেম বা কোনো সংস্থাকে তাপ দিলে সেই তাপটি দুটি অংশ ভেঙে যাবে। প্রথম অংশ দ্বারা সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, এবং বা অবশিষ্ট অংশ দ্বারা সংস্থাটি বাহ্যিক কিছু কার্য করবে। একে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলা হয়। এটা দেখো না, তাহলে আমরা বলতে পারি, তাহলে কিউ = যদি অভ্যন্তরীণ শক্তিকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে UF ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস UI প্লাস W। এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। কী বললাম, যদি কোনো সিস্টেমকে তাপ দেওয়া হয়, সেই তাপটা দুটো অংশে ভেঙে যাবে। এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এটা হচ্ছে কি বাহ্যিক কৃতকার্য।
যা লিখছি হুবহু তোমরা খাতায় নোট করে রাখবে, কারণ এইভাবেই তোমাকে বুঝতে হবে, তবে ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে কেন যদি কোনো সংস্থাকে কোনো সিস্টেমকে যদি তাপ দিই, সেই তাপটা দুটো অংশে ভেঙে যাবে। একটি অংশ দ্বারা সিস্টেম বা সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর বাদবাকি অংশ দ্বারা সংস্থাটির বাহ্যিক কিছু কার্য করবে। ওকে, এবার এখানে একটা প্রশ্ন চলে আসে, অভ্যন্তরীণ শক্তিটা কি? ওকে, অভ্যন্তরীণ শক্তিটা কি সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে এর পরবর্তী স্টেপটা আমরা আলোচনা করব। বইয়ে আমরা যেভাবে থাকুক, আমরা আগে এখান থেকে পুরো ব্যাপারটা যদি বুঝে যায়, দেখবে পুরো বইটা তারপর পড়লে দেখবে খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট যে আমরা চিন্তা ভাবনা করবো কি, অভ্যন্তরীণ শক্তি। নতুন একটা জিনিস জানতে পারলাম, অভ্যন্তরীণ শক্তি, এই জিনিসটা কি? ওকে, অভ্যন্তরীণ শক্তিটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরলাম একটা চেম্বার আছে, এখানে একটা চেম্বার আছে। ওকে, এখানে একটা পিস্টন দেওয়া আছে, ফ্রিকশনলেস পিস্টন, এবং এর মধ্যে অসংখ্য গ্যাস আছে। ওকে, এর মধ্যে গ্যাস আছে, কিছু সংখ্যক গ্যাস আছে, এবং এর উষ্ণতা ধরলাম ইনিশিয়ালি টিআই। ওকে, এবার গ্যাসীয় অণুগুলো কেমন অবস্থায় থাকে দেখে নাও। আমরা সাধারণত জলের অণু বা গ্যাসীয় অণুগুলি র্যান্ডমলিভাবে অবিরাম গতিতে চারিদিকে মানে গতিশীল অবস্থায় থাকে, মানে সর্বদা বেগে থাকে এরা, এবং তার ফলে এর একটা নিজস্ব একটা উষ্ণ থাকে। আমি বললাম কি, যে এই গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে একটা নিজস্ব উষ্ণতা টিআই, যে কোনো একটা উষ্ণ থাকতে পারে। এবার আমরা যদি তাপ দিই তাহলে উষ্ণতা বাড়তে পারে, কমতে পারে। আমি চাইছি এই গ্যাসের অণুর গল্প নিয়ে ভাববো, অণুগুলো কি হয়, অণুগুলো কি করে দেখে নাও। তাহলে আমি যদি একটা অণু কিনে ভাবি, তাহলে এই গ্যাসের চেম্বারের মধ্যে একটা অণু আছে, তাহলে সেই অণু কি স্থির অবস্থায় থাকে, এক জায়গায় স্থির থাকে? গ্যাসের অণু বা জলের অণুগুলো কি স্থির অবস্থায়? ব্রাউনিয়ার মোশন যদি তোমরা পড়ে থাকে দেখবে, সেখানে ডিটেলস আলোচনা হচ্ছে না, গ্যাসীয় অণুগুলি বা জলের অণুগুলি পরস্পর কি অবিরাম গতিতে র্যান্ডমলি বা চারিদিকে গতিশীল থাকে। ওকে, সেই জন্য জল এবং গ্যাসের নিজস্ব কোনো আয়তন থাকে না, যেই জায়গা রাখা হয় তার উপর তার আয়তন ধারণ করে, এবং গ্যাসের অণুগুলির গতিশীলতা জলের থেকে অনেক বেশি। সেই জন্য পুরো যতটুকু ফাঁকা জায়গা রাখা হয়, গ্যাস টোটাল জায়গাটা দখল করে নেয়। কীভাবে? তার গতিশীলতার কারণে চারিদিকে ছড়িয়ে পড়ে একদম। তাহলে গ্যাসীয় অণুগুলো কী করে দেখুন, আমি গ্যাসীয় অণু যদি ভাবি, গ্যাসীয় অণুগুলো র্যান্ডমলিভাবে চারিদিকে গতিশীল অবস্থায় থাকে। ওকে, অর্থাৎ আমি যদি এইভাবে আরও চিহ্ন দেখাই, ওকে, এইভাবে তারা গতিশীল অবস্থায় থাকে। তাহলে এই যে গ্যাস, মানে এর উষ্ণতা ডিপেন্ড করে, উষ্ণতা মানে এর গতিশীল বাড়বে না কমবে, গ্যাসীয় অণুগুলির গতি বাড়বে না কমবে ডিপেন্ড করে যে কতটা তাপ দেওয়া হচ্ছে। ওকে, হয় না যে তোমার যদি কোনো একটা রুমের মধ্যে বা কোনো রাস্তাতে যখন দেখো খুব উত্তপ্ত থাকো, সেই রাস্তাতে খুব দ্রুত হেঁটে যাওয়ার চেষ্টা করো। বিশেষ করে গরমকাল আসছে, আমরা বুঝতে পারি যে রাস্তাঘাট বিশেষ করে কত গরম হয়ে যায়। সেই রাস্তায় যদি খালি পায়ে বা পিচ ঢালাই রাস্তায় যদি খালি পায়ে তুমি থাকো, তুমি ওখানে থাকার চেষ্টা করো, তুমি চেষ্টা করবে যদি খালি পায়ে কোনো একটা দূরত্ব অতিক্রম করতে হয়, তা তুমি কি করবে, দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে, ওখানে থাকার চেষ্টা করবে না, কারণ তাপ বেশি। ঠিক তোমাকে তুমি রিপ্লেস করে একটা অণু দ্বারা, গ্যাসীয় অণু দ্বারা। তাহলে এর যদি একটা তাপ, এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, এখান থেকে যদি আমরা কিছু তাপ প্রয়োগ করি, কিছু পরিমাণ তাপ দিয়েছি। ওকে, তাপ দিলে কি হবে, তাপ দেওয়ার ফলে হচ্ছে কি, এই গ্যাসীয় অণু কি এদের গতিশীলতা বা এদের যে বেগ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার জন্য এরা র্যান্ডমলি দ্রুত চারিদিকে কি করবে, দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করার পর এরা বিভিন্ন জায়গায় সংঘর্ষ করবে। এই গ্যাসীয় চেম্বারে যে দেওয়ালগুলো আছে, সেই দেওয়ালেতে এরা সংঘর্ষ করবে। সংঘর্ষ করলে কি উৎপন্ন হয়, আমরা জানি কি, তাপ উৎপন্ন হয়। কোনো জিনিসের পরস্পর সংঘর্ষ কি, কলিশন করলে কি হয়, তাপ উৎপন্ন হয়। তাহলে এই গ্যাসগুলো যখনই চারিদিকে, গ্যাসীয় অণুগুলো যখন চারিদিকে দৌড়দৌড়ি করতে থাকবে, সংঘর্ষ করতে থাকবে, তখন এদের মধ্যে একটা উষ্ণতা বা তাপের সৃষ্টি হবে। সেই উষ্ণতা আমরা বাহ্যিক যে উষ্ণতা দেখতে পাচ্ছি টিআই, সেই টিআই আর প্রাথমিক উষ্ণতা। তাহলে এই উষ্ণতার কারণ কি, গ্যাসীয় অণুগুলির যে কলিশন বা সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের পর যে তাপ হচ্ছে, তার ফলে আমরা ওই উষ্ণতা পাচ্ছি। আর এই তাপ বা এই উষ্ণতার কারণ কি, এখানে যে আমি তাপ প্রয়োগ করেছিলাম বলে, তাহলে এই কারণে কি হচ্ছে, তাপ উৎপন্ন হয়। তাহলে এই যে দেখে নাও, তাহলে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে গ্যাসীয় অণুগুলির যদি তাপ বেশি দেওয়া হয়, তাহলে এর গতিশীলতা কী হবে, বেগ কী হবে, বেশি বেড়ে যাবে। তার মানে দেখে নাও, যদি একটা নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে এর অণুগুলি কী হয়, গতিশীল থাকবে। তাহলে গতিশীল থাকলে এই গতিশীল থাকার জন্য এর একটা গতিশক্তি থাকবে, এবং এর একটা প্রত্যেকটার অণুর একটা নিজস্ব একটা অভ্যন্তরীণ গ্যাসের ভিতরে একটা শক্তির সঞ্চার হবে বা একটা শক্তি বিরাজ করবে। সেই শক্তিটাকেই আমরা বলছি কি,
অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। ওকে, ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ধরুন একটা জায়গায় একটা চেম্বারে গ্যাস আছে, সেই গ্যাসের নিজস্ব একটা তাপ আছে, নিজস্ব একটা গতিশীলতা আছে। একটা গ্যাসের উষ্ণতা ডিপেন্ড করবে ওই গ্যাসের অণুগুলির গতির উপরে। তাহলে একটা গ্যাসীয় অণুগুলি বা যে একটা গ্যাসের মধ্যে অসংখ্য যে গ্যাসীয় অণুগুলি থাকে, সেই অসংখ্য অণুগুলি অবিরাম গতিতে চারিদিকে দৌড়াদৌড়ি করে বা তার গতিশীল অবস্থায় থাকে। সেই গতিশীল অবস্থায় থাকার পর তারা বিভিন্ন জায়গায় কলিশন বা সংঘর্ষ করে। এই সংঘর্ষের পরে হচ্ছে কি ওই গ্যাসের একটা নিজস্ব একটা তাপ উৎপন্ন হয়, একটা তাপ থাকে বা একটা শক্তির সঞ্চার হয়। সেই শক্তিটাকে বলছে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ বলছি কেন? কারণ এটা বাইরে থেকে বোঝা যায় না, এটা ভিতরে, গ্যাসের ভিতরকার ব্যাপার, এবং এই গ্যাসের অণুগুলির গতিশীলতার ফলে এর সৃষ্টি হয়েছে। সেই কারণে একে অভ্যন্তরীণ শক্তি বলা হয়। মানে এই কলিশনের পর যে তাপ উৎপন্ন হয়, তারপর যে উষ্ণতা আমরা পাই, সেই উষ্ণতা হচ্ছে প্রাথমিক উষ্ণতা। এবারে দেখে নাও, এবার যদি আমি এর তাপ বাড়াই, এখানে তাপ যদি বৃদ্ধি করি, এখানে তাপ দিলাম, তাহলে প্রাথমিক অবস্থা দেখলাম, তাহলে প্রথম অবস্থায় যা অভ্যন্তরে ধরলাম এটা প্রাথমিক অবস্থায় ছিল, তাহলে এটাকে ইউআই বলছি। এর অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা, তাহলে এখানে এর অভ্যন্তরীণ শক্তিটা বলছি কি ইউআই, প্রথম অবস্থায় যেটা আছে ইউআই। ওকে, এবারে আমরা তাপ দিচ্ছি। তাহলে যখনই আমরা বাহ্যিক থেকে তাপ দেবো, তাপ দিলে কি হবে? তাহলে এর গতিশীলতা কি, গ্যাসীয় অণু গতিশীলতা কি আগের থেকে বৃদ্ধি পাবে, যেহেতু বাইরে থেকে আমি তাপ দিচ্ছি। বলো না, যে রাস্তাটা তুমি হাঁটছো গরম আছে, সেই রাস্তায় আরেকটু উত্তপ্ত হয়ে যায়, আরও গরম হয়ে গেলে কী হবে, সেখান থেকে আরও দ্রুত যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এখান থেকে এই গ্যাসীয় চেম্বার বা গ্যাসের উপরে যত তাপ প্রয়োগ করবো, তত গ্যাসীয় অণুর কী করবে, এর গতিশীলতা, বেগ বৃদ্ধি পাবে। তাহলে গতিশীলতা যদি বৃদ্ধি পায়, তাহলে এদের অভ্যন্তরীণ শক্তিটা কী হবে, আরও বৃদ্ধি পাবে। সেই কারণে যদি আমি ধরলাম কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে এখন এর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউএফ। দেখে নাও, একটা গ্যাসীয় চেম্বারে প্রথম অবস্থায় ধরলাম এর অভ্যন্তরীণ শক্তি ছিল ইউআই। এবারে যখন আমি এখানে তাপ দিয়েছি, এখানে পৃষ্ঠন আছে, ওকে, এখানে পৃষ্ঠন আছে। এবারে যখন আমি কিউ পরিমাণ তাপ দিয়েছি, তখন এর কী হচ্ছে, অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। তখন অভ্যন্তরীণ শক্তি ধরলাম কী হচ্ছে, ইউএফ। তাহলে তাপ দেওয়ার আগে অবশ্যই অভ্যন্তরীণ শক্তি, একটা যে কোনো গ্যাসের একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে, সেই কারণে এর একটা অভ্যন্তরীণ শক্তি থাকে। কারণ যে কোনো উষ্ণতা বা যে কোনো অবস্থায় থাকুক, গ্যাসীয় অণুগুলো সর্বদা গতিশীল অবস্থায় থাকে। বেগ কম থাকে বা বেশি থাকে, গতিশীলতা কম থাকে বা বেশি থাকে, কিন্তু গতিশীলতা থাকে। তাহলে গতিশীল থাকলে অবশ্যই গ্যাসের একটা নির্দিষ্ট ভিতরকার শক্তি থাকবে, সেই শক্তিটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে অবশ্যই প্রত্যেকটা গ্যাসের একটা নিজস্ব অভ্যন্তরীণ শক্তি থাকবে। এবার এই শক্তি বৃদ্ধি হয় কখন, যখন বাহ্যিক আমি তাপ প্রয়োগ করবো। তাহলে বাইরে থেকে যদি তাপ প্রয়োগ করি, তাহলে এর অভ্যন্তরীণ শক্তি বাড়লো কত, ইউএফ। তাহলে ফাইনাল ইন্টারনাল এনার্জি, তাহলে এই কিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে কতটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলো, সেটা হচ্ছে কি ইউএফ মাইনাস ইউআই। তাহলে এটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। ওকে, এটাকে বলা হয় কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। তাহলে তাপ দেওয়ার আগে যেই স্টেটে, যে অবস্থায় ছিল, সেই অবস্থায় আমার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউআই। এবং তাপ দেওয়ার ফলে এর গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি অণুগুলির গতিশক্তি বেড়ে গেলে তাহলে এর অভ্যন্তরীণ শক্তিও বেড়ে যাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে কত হয়েছে, ইউএফ, ফাইনাল ইন্টারনাল এনার্জি। তাহলে কতটা বৃদ্ধি পেল, তাহলে তাপ দেওয়ার ফলে কতটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল, সেটা হচ্ছে কি ইউএফ মাইনাস ইউআই। এইটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি। এবারে আমরা আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা কি বলেছিলাম, সেটা কি, যে যদি কোনো সংস্থাকে, এখানে যদি কোনো সংস্থাকে যদি আমরা কিউ পরিমাণ তাপ দিই, তাহলে কী করবে, এই তাপের কিছু অংশ, পুরোটাকে কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে কাজে লাগবে না। কারণ বাদবাকি অংশ কী করবে, এর পৃষ্ঠনটা বাড়বে না, এর আয়তন প্রসারণ হবে। তাহলে যখনই গ্যাস তাপ দেবো, ফ্রিকশনলেস পৃষ্ঠন থাকলে কী হবে, এর গ্যাসের অণুগুলির প্রসারণ ঘটবে। তাহলে পরে হচ্ছে প্রসারণ ঘটলে কি, এর পৃষ্ঠনটা উপর দিকে উঠবে, তার মানে কিছু কৃতকার্য হবে। তার মানে কী হবে, কিছু কৃতকার্য হবে। তাহলে কিছু যদি কোনো সংস্থাকে যদি কিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তাহলে ওই তাপের কিছু অংশ, একটা অংশ নিয়ে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, অর্থাৎ ইউএফ মাইনাস ইউআই এটা হবে, প্লাস বাদ বাকি যে অংশ থাকবে সেই অংশ নিয়ে এই পৃষ্ঠনটা, গ্যাসটা কী হবে, তখন
প্রসারিত হওয়ার চেষ্টা করবে, প্রসারিত হতে গেলে পিস্টনটা উপর দিকে উঠে যাবে, তাহলে একটা সরণ হচ্ছে, তাহলে গ্যাস নিজে কৃতকার্য করছে, বাহ্যিক একটা কৃতকার্য করছে, তা সেটাকে আমরা ডাব্লু বলছি। এইটাই ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আবার আমরা কী করবো, এর থেকে একটা স্পেশাল কিছু মানে বিষয়গুলো আলোচনা করব। তাহলে এটা ছিল মূল তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা শুধু সংজ্ঞা আকারে সমীকরণ আকারে বুঝলে হবে না, এর মেন কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, যে এই জিনিসটা আসলো কোথা থেকে, অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা কী সেটা ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কি, তাহলে কিউ পরিমাণ তাপ দিলে ইউএফ মাইনাস ইউ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে আর কিছু বাহ্যিক কৃতকার্য করবে। এবারে দেখে নাও, আমরা ডেরিভেটিভ ফর্ম লিখবে, যদি আমরা ডি কিউ পরিমাণ তাপ দিই, বা আমরা এখানে যদি লিখি, যদি কোনো সংস্থাকে ডি কিউ পরিমাণ তাপ দেওয়া হয় এবং এর ফলে সংস্থার ডিউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় ও টিডব্লিউ পরিমাণ ও সংস্থাটি ডিডব্লিউ পরিমাণ বাহ্যিক কৃতকার্য করে তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে বলা যায় সেটা কি, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তা দেখে নাও, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউ হচ্ছে কি, যে ক্ষুদ্র পরিমাণ, ক্ষুদ্র পরিমাণে দেখানো আমি এখানে কী করছি, ক্ষুদ্র পরিমাণ তাপ দিচ্ছি, তার ফলে সংস্থাটির ক্ষুদ্র পরিমাণ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পেয়েছে এবং সংস্থাটি সামান্য ডিডব্লিউ পরিমাণ কৃতকার্য করেছে। তাহলে এখান থেকে বলতে পারি কি, ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটাই হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তাহলে এটাই লিখবে কি, এটি হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। ওকে, তাহলে যদি তাপগতিবিদ্যার সূত্রের প্রথম সূত্রের গাণিতিক রূপ লিখতে পারে, সেটা কী হবে, তাহলে প্রথম থেকে সূত্রটা বলবে, সূত্র লেখার পর ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ এটা বলতে হবে, তবেই পুরো সূত্রটা কমপ্লিট হলো। ওকে, এবার এখানে আমরা কিছু বিষয়টা আমরা আলোচনা করব, সেটা কি দেখো, স্পেশাল কেস বলতে পারি আমরা। এখানে আমরা বলে রাখি ডিইউ, যেখানে ডিইউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই। ওকে, এটা তাহলে কেস 1। যদি কেস 1টা দেখে নাও, যদি সংস্থা বা সিস্টেমটা দেখে নাও, এমন আমরা একটা গ্যাসীয় চেম্বার নিলাম, ওকে, ধরলাম এখানে গ্যাস আছে, ওকে, এই গ্যাসীয় চেম্বারটা হচ্ছে কি ইনসুলেটর, অর্থাৎ কোনো তাপ না ভিতরে চেম্বার দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে, আর না কোনো তাপ যদি ভিতর থেকে বাইরে বেরোতে পারে। সেক্ষেত্রে কী হবে দেখে নাও, যদি আমার গ্যাসীয় সংস্থাটি, যদি বলি গ্যাসীয়
সংস্থাটির পরিপার্শ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, তাহলে দেখো তাহলে কি হবে, সম্পূর্ণ পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন থাকে মানে কি পুরো আইসোলেটেড অবস্থায় আছে, অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ ভিতরে প্রবেশ করতে পারবে না এবং ভিতর থেকে কোনো তাপ বাইরে বেরোতে পারবে না। তাহলে এখানে কোনো সংস্থাতে আমরা তাপ দিতে পারবো, তাহলে কোনো একটা সংস্থা আছে, সেই সংস্থাকে আমরা কোনো তাপ দিতে পারবো না। ওকে, তার যদি তাপ দিতে না পারি তাহলে অভ্যন্তর শক্তির বৃদ্ধি হবে না। আমরা জানি অভ্যন্তর শক্তির বৃদ্ধি কখন হয়, যখন বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করা হয়। যদি বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করতে না পারি, ভালো করে দেখে নাও, যদি বাইরে থেকে কোনো তাপ যদি বাইরে থেকে প্রয়োগ করতে না পারি, ওকে, যদি না পারি তাহলে এই সংস্থাটা কী করবে, এই সংস্থার অভ্যন্তর শক্তি বৃদ্ধি হবে না এবং এই সংস্থাটি কোনো কার্য করবে না। দেখে নাও, আমি যদি মেন তাপগতির মেন সোর্স কী ছিল, তাপ দিতে হবে, তাপ দিলে তবে কৃতকার্য করবে, তবেই অভ্যন্তর শক্তি বৃদ্ধি পাবে। যদি তাপই না দেওয়া হয় তাহলে দুটোই কিছু হবে না। তাহলে কি বলতে পারবো আমরা, যদি গ্যাসীয় সংস্থাটি পরিপার্শ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে তাহলে সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না এবং সংস্থাটি বাহ্যিক কোনো কার্য করবে না। ওকে, তাহলে এটা ভালো করে মনে করো, এখানে কি বললাম, তাহলে আমরা যদি সংস্থাটির উপরে কোনো বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ না করা হয়, তাহলে তাপ প্রয়োগ না করলে আমার প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় অভ্যন্তরীণ শক্তি যা ছিল, তাপ যদি মানে বাইরে থেকে তাপ দিতে চাইলো, যেহেতু এখানে এটা পারিপার্শ্বিক বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে অন্তিম অবস্থায়ও অভ্যন্তর শক্তি সেম থাকবে, তাহলে অভ্যন্তর শক্তির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা বলতে পারি, এখানে বলতে পারি অর্থাৎ ডিইউ ইকুয়াল টু 0। তাহলে অভ্যন্তর শক্তি ডিইউ মানে কি বলছিলাম, ইউএফ মাইনাস ইউআই, তাহলে ইউএফ মাইনাস ইউআই ইকুয়াল টু 0, তাহলে ইউএফ ইকুয়াল টু ইউআই, অর্থাৎ প্রাথমিক এবং অন্তিম অভ্যন্তর শক্তি সেম, অর্থাৎ এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক। তাহলে বলতে পারি কি, সুতরাং অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকবে। ওকে, অভ্যন্তর শক্তি কী হবে, ধ্রুবক থাকবে। আর ডিডাব্লিউ কী হবে, ডিডাব্লিউ 0 হবে, অর্থাৎ কোনো কৃতকার্য হবে না। তাহলে এখান থেকে আমরা প্রথম কেসটা থেকে কী বুঝতে পারলাম, যদি আমরা পারিপার্শ্বিক থেকে সংস্থার পুরো বিচ্ছিন্ন অবস্থা রাখি, অর্থাৎ কোনো তাপ ভিতরে প্রবেশ করবে না, আর ভিতর থেকে কোনো যদি তাপ যদি বাইরে বেরোতে না পারে, তাহলে কেউ সংস্থাটির যেহেতু তাপ প্রয়োগ হচ্ছে না, তাহলে এখানে অভ্যন্তর শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অভ্যন্তর শক্তি ধ্রুবক অবস্থায় থাকবে এবং সংস্থাটির কোনো কাজও করবে না। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট কেসটা কী দেখে নাও, নেক্সট কেস আমরা আলোচনা করব কেস 2। কেস 2টা দেখে নাও। কেস 2টা হচ্ছে কি, আমরা এটাকে পরে পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখবো না, অর্থাৎ এখান থেকে তাপ প্রবেশ করতে পারে। ওকে, তাপ প্রবেশ করতে পারে, কিন্তু যদি এই বিক্রিয়াটি ধীর গতির হয়, অর্থাৎ প্রক্রিয়াটি আমার ধীর গতির হয়, তাপ দিচ্ছে এটা ধীরে ধীরে, এটা কী হচ্ছে, আমরা একবারেতে এটাকে যদি ধীরে ধীরে আমরা দেখে নাও, এটা যে ধীরে ধীরে আমরা এর আয়তনটা বৃদ্ধি করি, পিস্টনটা যদি আমরা উপর দিকে সরাই। ওকে, যদি এখানে লিখি সংস্থাটির উপর তাপ প্রযুক্ত করে যদি, বা এখানে আমরা বলি যদি কার্যকে
বা এখানে আমি লিখে দিই, এক্ষেত্রে কার্যকে বা তাপকে, এক্ষেত্রে তাপকে যদি সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত, এক্ষেত্রে তাপকে যদি সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করা হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকবে। ওকে, ভালো করে বুঝে না, আমরা প্রক্রিয়া বা এমন একটা আমরা সিস্টেম করলাম বা প্রক্রিয়াটা এমনভাবে আমরা প্রযুক্ত করলাম বা এমনভাবে চালালাম যাতে কি হচ্ছে, কি তাপ দেওয়া হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হচ্ছে না। কিভাবে দেখে নাও, যদি তাপটা এখানে যে ধীরে ধীরে দেখে নাও, একটা সিস্টেম আছে, এখান থেকে পিস্টনটাকে আমি ধীরে ধীরে উপর দিকে তুলছি। যদি পিস্টনটাকে আমি উপর দিকে ধীরে ধীরে তুলি, তাহলে গ্যাসের কী করবে, গ্যাসটা পুরো চেম্বারটা দখল করবে, পুরো জায়গাটা দখল করবে। তা যখনই আমরা যখন প্রথম অবস্থাতে তাপ দিইনি, ভেবে না প্রথম অবস্থা আমরা তাপ দিইনি, তাহলে পিস্টনটাকে বাহ্যিক কোনো কৃতকার্য করে আমরা যদি বাইরে থেকে মানে করাই বা এখান থেকে যদি আমরা তাপ দিই বা এখান থেকে যদি আমরা তাপ প্রযুক্ত করি, তাপ প্রযুক্ত করার ফলে আমরা এখানে গ্যাসটা যদি এমনভাবে সিস্টেম বা এমন প্রক্রিয়া করলাম যাতে করেছে কি গ্যাসটা পুরো তাপটাকে সে কার্য রূপান্তর করে এর আয়তনটা প্রসারণ করাচ্ছে, অর্থাৎ জুলের সূত্রের মতো তাপ প্রযুক্ত করেছে, সিস্টেমটা কী করছে ধীরে ধীরে সেই তাপটাকে কার্য রূপান্তর করার জন্য এর আয়তনটা প্রসারণ করে দিচ্ছে। তাহলে কী হচ্ছে, এই গ্যাসের কী হচ্ছে, কোনো অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হবে না যদি সেই গ্যাসে যে তাপ প্রযুক্ত করা হচ্ছে সেই তাপটাকে যদি সম্পূর্ণরূপে কার্য রূপান্তর করতে পারে। তাহলে কোনো গ্যাস সিস্টেম বা সংস্থার উপর যে তাপ দেওয়া হয় সেই তাপটাকে যদি গ্যাসটা সম্পূর্ণরূপে বাহ্যিক যে কার্য করছে সেই বাহ্যিক কার্যে যদি রূপান্তর করা যায়, তাহলে ওই সংস্থার অভ্যন্তরীণ শক্তি কী থাকবে, ধ্রুবক থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা প্র্যাকটিক্যালি হয় না, এটা আলাদা সিস্টেম করতে হয় তবে হবে। এরকম পদ্ধতি আমরা পরে আলোচনা করব, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, আইসোথার্মাল প্রসেস, এগুলো আমরা পরে আলোচনা করব। এই ক্ষেত্রে এগুলো করা যায়। তো আমরা শুধু এখানটায় এইটুকু জেনে রাখি যে যদি কোনো সংস্থাকে তাপ দেওয়া হয় এবং সেই তাপটা যদি সংস্থাটি ওই তাপের সম্পূর্ণটাকে যদি বাহ্যিক কার্যে রূপান্তর করতে পারে, তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। কারণ কি যখনই তাপ দেওয়া যায়, যখন উষ্ণতা বাড়বে তখন সঙ্গে সঙ্গে আয়তন প্রসারণ করে দেওয়া আছে, তাহলে আয়তন প্রসারণ করলে উষ্ণতা ডাউন হয়ে যাবে, তার মানে সেম উষ্ণতা চলে আসবে। এই কন্ডিশনটা করলে তাহলে অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকবে। তাহলে এক্ষেত্রেও কী হবে, তাহলে এখানে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হয়ে যাচ্ছে। তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হয়ে গেলে ডি ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ ইউএফ ইকুয়াল টু ইউআই হবে। ওকে, তাহলে এক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তি কী থাকবে, ধ্রুবক থাকবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার দেখেন এখানে আরেকটা বিষয় আলোচনা করা আছে অভ্যন্তরীণ শক্তির ব্যাপারে। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। এখানে তোমার লিখে রাখবে, মনে রাখবে এটাকে, বা নোট আকারে লিখে রাখতে পারো। অভ্যন্তরীণ শক্তি হলো অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট অবস্থায় তার নির্দিষ্ট একটা অভ্যন্তরীণ শক্তি থাকবে, অবস্থার পরিবর্তন হলেই অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হয়ে যাবে। তার ধরুন T1 উষ্ণতায়, ধরে T1 উষ্ণতায় অভ্যন্তরীণ শক্তি থাকবে U1, আর T2 উষ্ণতায় অভ্যন্তরীণ শক্তি U2। তাহলে উষ্ণতা পরিবর্তন হলেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট অভ্যন্তরীণ শক্তি থাকবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন, এইটা ভালো করে মনে রাখবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে নাও তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করে নিলাম। এখানে এর কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে কি যে তাপগতিবিদ্যাতে এইটা বলা হয় যে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা যেতে পারে, কিন্তু কখন আমরা যখন উচ্চ উষ্ণতা নিম্ন উষ্ণতা যায় তখন কিন্তু সিস্টেমটা কিছু কার্য করে।
কিন্তু তাপগতিবিদ্যায় এটা বলা নেই যে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় কোনো তাপকে পাঠানো যায় কি না, এই বিষয়ে বলা নেই। আর একটা বলা যায় তাপকে যে পুরো সম্পূর্ণ কার্যে রূপান্তরিত করা যাবে, এটা করা যাবে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা কখনোই এটা করা যাবে না যে তাপকে সম্পূর্ণরূপে কার্য রূপান্তর করা যাবে না। তাহলে এই হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে, তোমরা একটু দেখে নেবে। আজকে যেই আলোচনাগুলো করলাম সেইগুলো ভালো করে মন সহকারে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং খাতায় লিখবে। লেখার পর যখন আমি যেটা বলছি সেটা যদি ভালোভাবে বুঝতে পেরে যাও, তারপরে একবার বইটা পড়ে দেখবে, দেখবে কত সহজে তোমরা বুঝতে পেরে গেছো। আমার ভিডিও না দেখে বইটা পড়ে দেখবে, আর ভিডিও দেখার পর ভালো করে বোঝার পর বইটা পড়ে দেখবে, সম্পূর্ণ ডিফারেন্স পাবে তুমি একটা সুন্দরভাবে। এই যে তাপগতিবিদ্যার সূত্রটা জাস্ট একটা সংজ্ঞা দিয়ে বা একটা কিছু লিখে দিয়ে ছেড়ে দিচ্ছি, তার মধ্যে যে এত ডিটেলস এত কনসেপ্ট আছে সেটা তুমি যদি ভিডিও দেখো তবে তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে যেইগুলো বোঝালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবে। ওকে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।